চ্যাপ্টার 11-এ সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে যারা জাভাস্ক্রিপ্ট শিখতে এসেছেন কিন্তু অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, অথবা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজই তাদের লাইফের প্রথম ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড টার্মসগুলো বুঝতে খুব কষ্টকর হয়ে যাবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, অ্যাটলিস্ট মডার্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যদি আপনি মডার্ন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হবে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া কোনো অ্যাপ্লিকেশন তৈরিই হচ্ছে না বা তৈরি হয় না বর্তমান সময়ে। তো ইন দ্যাট কেস অবজেক্ট ওরিয়েন্টেড কী বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী সেটা যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি প্রপারলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন না বা মজার মজার ফিচার্স তৈরি করতে পারবেন না। যারা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে জানেন তারা ইচ্ছা করলেই এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন, কারণ এই চ্যাপ্টারে অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কিত কোনো কোড করা হবে না। জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেডের যেই টার্মসগুলো আছে, যেই থিওরিগুলো আছে, সেইগুলো সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়া হবে। তাহলে কি এই অবজেক্ট ওরিয়েন্টেড? Object oriented is a programming paradigm based on the concept of object which can contains data in the form of fields often known as attributes. এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেই, often known as attributes and property and code in the form of procedures often known as methods. এই সোর্সটা হচ্ছে উইকিপিডিয়ার। যেই সংজ্ঞাটা পড়লে আসলে কিছুই বোঝা যায় না অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে, আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয়। এত কঠিন একটা সংজ্ঞা। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এতটাও কঠিন কিছু না। অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে একটা প্রোগ্রামিং প্যারাডাইম। প্রোগ্রামিং প্যারাডাইম বলতে আসলে কি বোঝায়? আমরা কোন ওয়েতে, কোন স্টাইলে কোডটা করব, সেই যে স্টাইলটা ডিফাইন করার যেই কি বলবো স্ট্যান্ডার্ড ওয়ে, সেটাই বলতে পারেন একটা প্যারাডাইম। যেমন যখন আমরা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতাম, সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্রাকচার্ড বা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং প্যারাডাইমের অন্তর্ভুক্ত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে কি হয়, সব কিছু আমরা ফাংশন, ছোট ছোট ফাংশন দিয়ে অর্ডার অনুযায়ী সাজিয়ে একটা বা দুইটা ফাইলের ভেতরে অনেক অনেক কোড লিখে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি। কিন্তু এই ওয়েতে আসলে বোঝার কোনো উপায় থাকে না যে কোন অবজেক্টটা বা কোন ফাংশনটা কোন ডেটার সাথে রিলেটেড। ওকে, যখন একটা লার্জ অ্যাপ্লিকেশন তৈরি করার কথা চিন্তা করবেন আপনি, তখন আপনাকে গ্রুপ করা শিখতে হবে। যদি আপনার একটা গেম থাকে, সাপোজ আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবেন বা মোবাইল গেম তৈরি করবেন, যার ভেতরে, যেটা মেইনলি রেসিং গেম, এবং যেখানে আপনার অনেকগুলো ভেহিকেল থাকবে, একটা থাকবে কার, কিছু থাকবে ট্রাক, কিছু থাকবে বাস, কিছু থাকবে মোটর সাইকেল বা বাইক, ঠিক আছে? এরকম বিভিন্ন ক্যাটাগরির ভেহিকেল আপনার থাকবে। তো এখন আপনি প্রত্যেকটা ভেহিকেলের জন্য একটা মেথড তৈরি করলেন, যে কি বলা যায়, স্টার্ট। ওকে, স্টার্ট। প্রত্যেকটা ওই স্টার্ট মেথডটা যখন কল হবে তখনই ভেহিকেলটা স্টার্ট হয়ে যাবে। এখন যদি আপনি গ্রুপ করতে না পারেন, তাহলে আপনার কোন স্টার্ট মেথডটা ট্রাক স্টার্ট করবে, কোন স্টার্ট মেথডটা বাস স্টার্ট করবে, কোন স্টার্ট মেথডটা কার স্টার্ট করবে, আসলে সেটা বোঝা একটা দায় হয়ে যাবে। তাই কি করতে হবে আমাদেরকে? আমাদের কোডটাকে এমন একটা সুন্দর ওয়েতে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যেন আমরা নিজেরাও বুঝতে পারি যে আমি যে কোডটা করছি, যেই কোডটা আমি করছি সেই কোডটা কার জন্য করছি, এবং পরবর্তীতে কোনো ডেভেলপার যদি এই কোডটা মডিফাই করতে আসে বা আপগ্রেড করতে আসে এই সফটওয়্যারটার, সেও যেন আমার কোডটা দেখে বুঝতে পারে যে এখানে কোন স্টার্ট মেথডের কথা বলা হয়েছে। এই যে যখনই এরকম লার্জ অ্যাপ্লিকেশনের চিন্তা আসলো, তখনই আর আমাদের প্রসিডিউরাল সিস্টেম বা হচ্ছে স্ট্রাকচার্ড সিস্টেম, যেই প্যারাডাইমটা আছে প্রোগ্রামিং প্যারাডাইম, সেই প্যারাডাইমটা আসলে সঠিকভাবে কাজ করতে পারলো না। বড় অ্যাপ্লিকেশন সে স্কেল করতে পারলো না বা হ্যান্ডেল করতে পারলো না। সেই সময় এই অবজেক্ট ওরিয়েন্টেড থিওরিটা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইমটার উদ্ভব হয়েছিল। ওকে, অনেক ঝামেলা আছে এর ভেতরে, অনেকেই গ্রহণ করেছিল, অনেকেই গ্রহণ করেনি। তো এই সব বিষয় নিয়ে আপনারা একটু হিস্টোরি ঘাটাঘাটি করলেই জেনে যাবেন। তবে মূল বিষয় হচ্ছে বর্তমানে সব অ্যাপ্লিকেশন অবজেক্ট ওরিয়েন্টেড থিওরি মেনটেন করেই চলাচল করে। ওকে, তাহলে এই যে প্রসিডিউরালের কথা বলছিলাম, প্রসিডিউরালের এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা কোড লিখেছি। ওকে, সিম্পল সিম্পল কি কোড, এখানে একটা রেক্টেঙ্গেলের কথা চিন্তা করা হয়েছে, যেখানে রেক্টেঙ্গেলের মূলত দুইটাই ডেটা থাকে, একটা হচ্ছে তার উইডথ আর একটা হচ্ছে তার হাইট। কিন্তু এই রেক্টেঙ্গেলের সাথে অনেকগুলো ফাংশন থাকতে পারে, তাই না? যেমন তার এরিয়া ক্যালকুলেট করার একটা ফাংশন থাকতে পারে, ইভেন তার রেঞ্জ ক্যালকুলেট করার একটা ফাংশন থাকতে পারে, যেই দুইটাই আমরা এখানে লিখেছি। অ্যান্ড ফাইনালি
দুইটা ভ্যারিয়েবলের ভেতরে এরিয়া তৈরি করে রেখেছি এবং রেঞ্জ তৈরি করে রেখেছি। কালকেই যদি আর একটা স্কোয়ার এখানে আসে তখন কিন্তু এই স্কোয়ারেরও কিন্তু আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারি, ইভেন রেঞ্জ ক্যালকুলেট করতে পারি, মানে পরিসীমা আর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর এই ক্যালকুলেট এরিয়া লিখতে পারবো না বা ক্যালকুলেট রেঞ্জ লিখতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে ক্যালকুলেট এরিয়া রেক্ট বা ফর রেক্ট, ক্যালকুলেট রেঞ্জ ফর রেক্ট, ক্যালকুলেট এরিয়া ফর স্কোয়ার, ক্যালকুলেট রেঞ্জ ফর স্কোয়ার। এইভাবে করে প্রচুর ফাংশনের নামকরণ করতে হবে এবং এই ফাংশনগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে যে কোনটা কার সাথে রিলেটেড, তাই না? এরকম একটা কাজ করতে হবে। যদি এমন একটা ওয়ে থাকতো যেই ওয়েতে রেক্ট্যাঙ্গেলের ফাংশনগুলো রেক্ট্যাঙ্গেলের সাথেই কানেক্টেড থাকবে এবং স্কোয়ারের ফাংশনস বা মেথডগুলো স্কোয়ারের সাথেই কানেক্টেড থাকবে এবং স্কোয়ারের ডাটাগুলো স্কোয়ারের সাথেই কানেক্টেড থাকবে এবং রেক্ট্যাঙ্গেলের ডাটাগুলো রেক্ট্যাঙ্গেলের সাথেই কানেক্টেড থাকবে, এইরকম যদি একটা কিছু হতো তাহলে বোধহয় বেটার হতো, তাই না? এই সলিউশনটা দেওয়ার জন্যই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এসেছে এবং এই অবজেক্ট ওরিয়েন্টেডের যে কোডটা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। আমরা এতদিন হয়তো জাভাস্ক্রিপ্টের বা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে হয়তো জাভাস্ক্রিপ্টের অবজেক্টের ভেতর শুধু ডেটা নিয়ে কাজ করা দেখেছি, কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্টের ভেতর ইচ্ছা করলে আমরা ফাংশনও অ্যাড করতে পারি, যেই ফাংশনগুলোকে বলা হয় মেথড। যখনই কোনো একটা ফাংশন একটা অবজেক্টের ভেতরে থাকে অ্যাকচুয়ালি তখন সেটাকে বলা হয় মেথড। এখানে কি করা হয়েছে দেখেন, এই মেথডগুলোকে এবং ডেটাগুলোকে বাইরে ছন্নছাড়াভাবে না রেখে একটা অবজেক্টের ভিতরে র্যাপ করে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই উইডথ এই হাইট কাকে রিপ্রেজেন্ট করছে? রেক্টেঙ্গেলের উইডথ এবং হাইটকে রিপ্রেজেন্ট করছে। এবং ক্যালকুলেট এরিয়া এবং ক্যালকুলেট রেঞ্জ কাকে রিপ্রেজেন্ট করছে? নিচে দুইটা লাইন খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে রেক্টেঙ্গেল ডট ক্যালকুলেট এরিয়া, এক্ষেত্রে আমাদের প্যারামিটারও পাস করতে হয়নি, আগের ক্ষেত্রে যেটা পাস করতে হয়েছিল। ইভেন রেক্টেঙ্গেল বা রেক্ট ক্যালকুলেট রেঞ্জ এই দুইটা ডিরেক্টলি কাকে রিপ্রেজেন্ট করছে? রেক্টেঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। এখন যদি আমরা একটা স্কোয়ার নামের অবজেক্ট নিয়ে তার ভেতরে ক্যালকুলেট এরিয়া ক্যালকুলেট রেঞ্জ রাখি তাহলে কিন্তু আর কনফ্লিক্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ ফার্স্টে আমাদের অবজেক্টের নামটা চলে আসছে, অর্থাৎ কোন অবজেক্টের ক্যালকুলেট এরিয়া করতে হবে বা কোন অবজেক্টের ক্যালকুলেট রেঞ্জ করতে হবে সেটা আমরা বুঝতে পারছি। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। এখন যদি দুইটা কোডকে আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে ফার্স্টে যে লেফট সাইডের কোডটা আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি যেটা মূলত গ্লোবাল ভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, গ্লোবালি ফাংশনগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে, এখানে কোনো মেথড ট্যাথড নেই। যদি কালকেই আর একটা প্রপার্টির জন্য আমরা ক্যালকুলেট এরিয়া আনতে চাই তখন নেমিং কনভেনশনে আমাদের ঝামেলা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে অন্য কোনো একটা নাম দিতে হবে, সেই ফাংশনটার নামটাও আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু রাইট সাইডে যে কোডটা আছে সেই কোডটাতে আমাদের আর কোনো কিছু মনে করতে হচ্ছে না, আমাদের আইডি বা টেক্সট এডিটর অনেক ইন্টেলিজেন্স, জাস্ট রেক্ট লিখে একটা ডট দিব, সে অটোমেটিক্যালি রেক্টের সাথে রিলেটেড প্রপার্টিজ মেথডস যা যা আছে সব কিছু দিয়ে দিবে। এবং এখন এই মেথডটা যে রেক্টের প্রপার্টিজ রেক্টের সম্পত্তি সেটা আমরা এখানে বুঝতে পারছি। আরও কিছু চেঞ্জ এসছে, যেমন নর্মালি ফাংশন ডিক্লেয়ার করলে আমাদেরকে কি করতে হতো? উইথ হাইট আর্গুমেন্ট আকারে পাস করতে হতো, কিন্তু ইন দ্যাট কেস অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমাদের কোনো আর্গুমেন্টও পাস করার দরকার নেই, সেটা আরও সহজ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের এত আর্গুমেন্টস প্যারামিটার্স নিয়ে ঝামেলা করতে হচ্ছে না। তাহলে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। এইভাবে করে আপনি হাজার হাজার থাউজেন্ড লাইনের কোড লিখবেন, মিলিয়ন লাইনের কোড লিখবেন, যেটা ম্যানেজ করা সোর্ট অফ। কিন্তু আপনি এবার অবজেক্ট ওরিয়েন্টেডে যখন আসবেন তখন দেখবেন যে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেলের সাথে রিলেটেড ডাটাগুলোকে আমরা একটা জায়গায় বাইন্ড করে দিচ্ছি। ওকে, যদি এইভাবে বুঝতে আপনার একটু কষ্ট হয়ে যায় তাহলে আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। যদিও আমরা পুরো 3 থেকে 4টা চ্যাপ্টার মিলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝবো, তারপরেও আর আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটা এক্সাম্পলে চলে যাওয়া যাক। এক্সাম্পলটা হচ্ছে একটা গিফট লিস্টের। সাপোজ আপনি আপনার ফ্রেন্ডকে একটা গিফট দিতে যাচ্ছেন, তার বার্থডে, আসলে একটা না একাধিক গিফট দিতে যাচ্ছেন। আপনি তাকে গিফট দিতে যাচ্ছেন একটা নোটবুক, একটা বই বা একাধিক বই এবং একটা ফাউন্টেন পেন। এই যে 3টা প্রপার্টিজ বা 3টা গিফট আপনি দিবেন, এই 3টা গিফট মিলে একটা নোটবুক একটা আলাদা ডেটা, ওকে, বা আলাদা অবজেক্ট বা আলাদা একটা বস্তু। বুকস এখানে একটা বই হতে পারে, অনেকগুলো বই হতে পারে, এগুলো আবার আলাদা একটা বিষয় বা আলাদা একটা অবজেক্ট, এবং ফাউন্টেন পেন। তো আপনি তো আপনার বন্ধুকে এইভাবে 3টা
প্রপার্টিজ বা 3টা অবজেক্ট নিয়ে যে হাতে হাতে দিয়ে দিতে পারেন না, যে এই নাও তোমার জন্য একটা নোটবুক নিয়ে এসেছি, তোমার জন্য একটা বই নিয়ে এসেছি এবং তোমার জন্য একটা ফাউন্টেন পেন নিয়ে এসেছি। এইভাবে তো আপনি অবশ্যই আপনার বন্ধুকে গিফট করবেন না, তাই না? আপনি কি করবেন, আপনি একটা গিফট বক্স নিয়ে চলে আসবেন, যেই গিফট বক্সের ভেতরে আপনি এই 3টা অবজেক্টকে, অর্থাৎ 3টা ইন্ডিভিজুয়াল গিফটকে র্যাপ করে দেবেন, র্যাপ করে বক্সটাকে মুড়ে দেবেন। তখন এই গিফটের যেই বক্সটা, সেই বক্সটা হয়ে যাবে গিফট অবজেক্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? তখন এই বক্সটা হয়ে যাবে গিফট অবজেক্ট। দ্যাটস মিন আমরা অনেকগুলো রিলেটেড ডেটা, আমার এই ক্ষেত্রে নোটবুক একটা গিফট, এই ক্ষেত্রে বই একটা গিফট এবং ফাউন্টেন পেন এটাও একটা গিফট, এই 3টা ডেটা মিলে একটা গিফট হচ্ছে। তাই আমরা তাকে একটা গিফট অবজেক্টের ভেতরে বা গিফট বক্সের ভেতরে বসায় দিলাম, তখন এই গিফট বক্সটাকে আমরা বলছি অবজেক্ট। তো আশা করছি অবজেক্টের একটা আইডিয়া আপনারা জেনারেট করতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে সব কিছুকে অবজেক্ট আকারে কল্পনা করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব।